প্রিয় দর্শক, স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে। 12ই মে সন্ধ্যায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পর কোন পথে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি, সে বিষয়ে আজ ছাত্রনেতাদের মতামত জানব। অভ্যুত্থান এক ধরনের চুরি হয়ে গেছে। আজকে অভ্যুত্থানের 9 মাস পরবর্তী সময়ে এসে আমরা দেখতে পাইতেছি যে এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা অভ্যুত্থান সংগঠিত হয়েছিল কিংবা অভ্যুত্থানে ছাত্র জনতা একত্রিত হয়েছিল, সেই আশা আকাঙ্ক্ষার ন্যূনতম বাস্তবায়নটুকু আমরা দেখতে পাচ্ছি না। আমরা চেয়েছিলাম কেন হচ্ছে কি আপনার রাষ্ট্রীয় ফাংশনগুলো হচ্ছে রাষ্ট্রীয়ভাবে করবেন, সেখানে কোনো মবতন্ত্র হবে না। আমরা হচ্ছে কি গণতন্ত্র কায়েম করতে চেয়েছিলাম, কিন্তু সেখানে আমরা আলটিমেটলি দেখেছি কি সেটা মবতন্ত্র কায়েম হচ্ছে। আমরা দেখেছি কি কোথাও কোনো কিছু হচ্ছে কি মব ক্রিয়েট করে সেটাকে হচ্ছে পরিবর্তন করা হচ্ছে। এখানে হচ্ছে যারা সংখ্যা গুরু যারা আছেন অথবা ধর্মীয় কোনো বিষয়কে হচ্ছে গিয়ে কি সামনে নিয়ে এসে মব ক্রিয়েট করার মাধ্যমে সেটাকে হচ্ছে গিয়ে আপনার জায়েজ করে নিচ্ছে, সেটাকে হচ্ছে পাশ করে নিচ্ছে, সেটাকে প্রতিষ্ঠিত করতেছে। সেটা আমরা চাই না, কিন্তু আমরা চাচ্ছি হচ্ছে গিয়ে কি সরকার অর্গানগুলো ভালোভাবে রান করবে। সেই জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত করার যে বিষয়টা, সেটা আমাদের আকাশচুম্বী একটা সম্ভাবনা ছিল, সেটা প্রত্যাশার জায়গা ছিল। সেই জায়গাটা হচ্ছে সরকার মোটামুটি ব্যর্থ না হলে মানে এক প্রকার ব্যর্থ হচ্ছে বলে আমরা সেটা মনে করি। অত্যন্ত হতাশার সাথে দেখেছি যে অভ্যুত্থানের পরবর্তী সময়ে সমাজের এই যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদের আসলে সেই অর্থে এই রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যুক্ত করা যায় না, বরঞ্চ দেখা গেছে যে অভ্যুত্থানকে দখল করা, অভ্যুত্থানকে নানা রকমভাবে নিজেদের গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করার প্রবণতাই আমরা দেখেছি। ফলে অভ্যুত্থানের যে মানুষের যে আশা আকাঙ্ক্ষার যে জায়গাটা ছিল, সেটিকে কেন্দ্র করে মানুষের এখন হতাশা বাড়ছে। মূল যে আশা আকাঙ্ক্ষা এর মধ্যে দুইটা যেটা ছিল, এক হলো হাসিনার পতন, আরেকটা হলো গণতন্ত্রের প্রতিষ্ঠা। তো একটা তো আদায় হয়ে গিয়েছে, আরেকটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি ধীর পায়ে, কিন্তু সামনের দিনের রাস্তাটা অনেকটাই ট্রিকি। আমি বলবো যে অনেকটা একটা নাজুক সময় যাচ্ছে, যা হয়তো কোনো একটা অংশীদারের একটা ভুল পদক্ষেপের কারণে পুরো প্রক্রিয়াটাই ধসে যেতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যারা একটা সুন্দর দেশের আশায় রাজনীতি করি এবং সুন্দর দেশের আশায় নিজেদের অনেকাংশে জীবন বাজি রেখে আন্দোলনগুলো করেছি, তো আমরা আসলে এই জনগণের আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে আমরা বাধা হয়ে দাঁড়াবো না। আওয়ামী লীগ যে এমন একটা দল 71 সালে ভালো একটা ভূমিকা রোল প্লে করেছে, কিন্তু 71 পরবর্তী তাদের কর্মকাণ্ড দেখেন, বিগত 17 বছর তাদের কর্মকাণ্ড দেখেন। জনগণ হচ্ছে 5 আগস্টের মধ্য দিয়ে একটা হচ্ছে রায় দিয়ে দিয়েছে, যে রায়টা হচ্ছে গিয়ে সে তারা আর আওয়ামী লীগকে চায় না। কেন চায় না? কারণ হচ্ছে আওয়ামী লীগের বিগত দিনের যে কর্মকাণ্ড, এত বড় একটা হত্যাযজ্ঞ চালানোর পরে এদেশে রাজনীতি করার কোনো অধিকার সে রাখে না। কিন্তু আমি যখন বলছি অধিকার রাখে না, সেই অধিকার না রাখাটাও একটা বিচারিক প্রক্রিয়ার ভেতর দিয়ে হতে হবে। আমি মুখে বলে দিলাম অধিকার রাখে না, কালকে থেকে নির্বাহী আদেশে এটা বাতিল করে দিলাম, ব্যাপারটা এরকম হতে পারে না। এই আওয়ামী লীগকে, তার নেতা কর্মী সমর্থকদেরকে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। এই বিচারিক প্রক্রিয়ার ভেতর দিয়ে তার নিবন্ধন বাতিল হলো কি, নির্বাচন নিয়ে অংশগ্রহণ করতে পারলো কি পারলো না, এটা নিয়ে আসলে মাথা ব্যথার কোনো কারণ নাই। পৃথিবীর ইতিহাসে বহু রাজনৈতিক দল উত্থান হয়েছে, পতনও হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগকে এই দেশে আর দেখতে চাই না। এখানে জনগণের রায়ে নিষিদ্ধ করার আসলে দুইটাই উপায় ছিল, একটা হলো গণভোট আর একটা বিচারিক প্রক্রিয়া। রাজনৈতিক এই অস্থিরতার ভিতরে গণভোটের কোনো প্রেক্ষাপট দেখি না। এবং তারপরে যদি আমরা বিচারিক প্রক্রিয়া যাই, বাধা একটাই ছিল যে আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালের যে আইন, আইসিটি অ্যাক্ট, সেটাকে সংশোধন করে সংবিধানের 47-এর 3 নম্বর যে অনুচ্ছেদ, সেটার অনুসারে ব্যক্তিগোষ্ঠী এবং সংগঠন, তিনটা জিনিসই যদি আমরা এই আইনটাতে ঢুকিয়ে দিতে পারি, তাহলে আমরা সংগঠনকে মানবতাবাদী বিরোধী অপরাধের দায়ে আমরা বিচার করতে পারবো। তো সেই বিচারের মাধ্যমে আমরা চেয়েছিলাম যে আওয়ামী লীগ যাতে নিষিদ্ধ হয়। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তার ফলে কি হবে, একটা বিচারিক প্রক্রিয়া রেকর্ড থাকবে যে আওয়ামী লীগ কী কারণে নিষিদ্ধ হলো। তখন আওয়ামী লীগও কখনো চাইলে এটা বলতে পারবে না যে আমাদেরকে আরেকটা রাজনৈতিক দল তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য নিষিদ্ধ করে দিয়েছে, যেমনটা তারা জামাতকে করেছিল। এখন পর্যন্ত নির্বাচনের জন্য যে যে ধরনের কাজকর্মগুলো শুরু করা দরকার, সেই ধরনের কোনো কাজ শুরু করার কোনো প্রক্রিয়ায় কিন্তু আমরা সরকারকে ঢুকতে দেখি নাই। ফলশ্রুতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সন্দেহটা নানা রকমভাবে দানা বাঁধছে এবং একই সাথে উপদেষ্টাদের মধ্যে অনেকে যে ধরনের বক্তব্য হাজির করছেন, সেটাতে কিন্তু সেই সন্দেহ আরও অনেক বেশি বেড়ে যাচ্ছে। ফলে রাজনৈতিক দলগুলো এই যে সন্দেহ, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে সেই সন্দেহের জায়গাটা দূর করা। সেটি দূর না করে তারা যদি নানা ধরনের কথা বলতে থাকেন, এই সন্দেহ আরও ঘনীভূত হবে এবং সেটা রাজনৈতিক সংকটকেও আসলে ঘনীভূত করবে। এখন পর্যন্ত এখানে আপনি দেখবেন যে নির্বাচন প্রশ্নে আসলে অনেকগুলো ডিসেম্বর থেকে জুলাই বা জুন পর্যন্ত বলা হইলেও এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি এটাকে ডিসেম্বর, অন্যান্য রাজনৈতিক দল তারা এটাকে জানুয়ারি ফেব্রুয়ারি বা অনেকেরই নানা ধরনের প্রস্তাবনার জায়গাগুলো কিন্তু আছে। কারণ মার্চ এপ্রিলের পর থেকে এখানে আবহাওয়াগত কারণে এখানে নির্বাচন হওয়াটা কঠিন হয়ে পড়ে। ফলে আমরা যদি ধরে রাখি যে ডিসেম্বর টু জানুয়ারি ফেব্রুয়ারি ইলেকশনের সময়টাও হয়,
কিন্তু এই মোমেন্টে এখন ইতিমধ্যে মে মাস শুরু হয়েছে, কিন্তু নির্বাচনকালীন কোনো প্রস্তুতি কিন্তু আমরা সরকারের দিক থেকে দেখছি না। ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিষয়ে নানা রকম সন্দেহ দানা বাঁধছে। এই সরকার মূলত হইতেছে সাম্রাজ্যবাদী গোষ্ঠীর স্বার্থ হাসিল করছে, ফলে সাম্রাজ্যবাদী গোষ্ঠীদের চাওয়াকে উপেক্ষা করে সে তার ঘোষণা মতো যে নির্বাচন দিয়ে দিবে, এটা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করতে সেটা কষ্ট হয়। আমার কাছে মনে হচ্ছে এই গভর্নমেন্ট নির্বাচন যত দেরি করতে পারে বা দেরি করার চেষ্টা, সেই চেষ্টা সর্বোচ্চ চেষ্টাটুকুই করবে। এই জায়গা থেকে আমরা মনে করি যে তার ঘোষিত সময়ের মধ্যে যদি নির্বাচন না দেয়, জনগণকে আবার ঐক্যবদ্ধ হওয়া উচিত। গণতন্ত্রের পক্ষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। নির্বাচন আয়োজন সম্ভব না কিংবা আয়োজনে ব্যর্থ হবে সেটা আমি মনে করি না। আয়োজন করার জন্য যে মানে প্রয়োজনীয় সময় এবং প্রয়োজনীয় যে অর্থ, সেটার অভাব বাংলাদেশে নেই। কিন্তু বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেটাও নির্বাচনকে ফ্যাসিলিটেট করতে হবে। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আমরা সবাই সব রাজনৈতিক সংগঠন যেগুলো আমাদের সাথে কাজ করছে, আমাদের সাথে রাজনীতি করছে এবং যারা জনগণ, সবাইকে আমরা সচেতন করার চেষ্টা করছি এটা যে কোনো প্রকারেই যাতে জনগণের প্রতিনিধিত্ব নির্বাচিত করার যে প্রক্রিয়া, মানে জাতীয় নির্বাচন, সেটাকে ব্যাহত করে এমন কোনো কাজ যাতে আমরা না করি। যাতে রাজনীতিও আমরা যেগুলো করছি যাতে মানব ঘেঁষা হয়, যে মানুষের কাছে আমার যাওয়া হয়। এখন মানুষের কাছে না গেলে তো আদতে নিত্য নতুন যেগুলো দল দাঁড়াচ্ছে তারাও আসলে দল হিসেবে গড়ে উঠতে পারবে না। আবার আমরা যারা অনেক দিন ধরে নিপীড়নের শিকার, মানুষের কাছে স্বাভাবিকভাবে আমরা যেতে পারিনি, তো আমাদের জন্য ব্যাপারটা শুভ হবে না। আমাদের তো গড়ে ওঠার কিংবা মানুষের কাছে পৌঁছার একটা ব্যাপার রয়েছে। কিন্তু আমরা অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে মনে করি এখনও সেই ঐক্যের জায়গা তৈরি করা সম্ভব এবং সমাজের সকল মানুষের, এখানে শ্রমজীবী, কৃষক, ছাত্র থেকে শুরু করে সমাজের সকল অংশের মানুষের যে স্বার্থ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ এবং সেখানে তার হিস্সা, সেটি অবশ্যই নিশ্চিত করা দরকার এবং সেটি আসলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। দর্শক, কথা বললাম ছাত্র নেতাদের সাথে, জানার চেষ্টা করলাম আওয়ামী লীগ নিষিদ্ধ পরবর্তী সময়ে কেমন হতে পারে রাজনীতির মোড়। সাথে থাকার জন্য ধন্যবাদ। মাইশা মালিহা, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।